রাঘববাবুর বাড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পর্ব 1। সকালবেলায় পুরুতমশাই নন্দলাল ভট্টাচার্য রাঘব চৌধুরীর বাড়ির নিত্য পূজা সেরে বেরোচ্ছে। হঠাৎ নজরে পড়ল বাইরের দিককার বাগানে একটা মুষ্কো চেহারার লোক উবু হয়ে বসে বাগানের কাঁটাতারের বেড়া মেরামত করছে। মুখটা ভারী চেনা চেনা ঠেকল। এই গায়ের লোক নয়, তবে কোথাও একে দেখেছে। নন্দলালের টিকিতে একটা কলকে ফুল বাঁধা, গায়ে নামাবলি, বাঁ বগলে ছাতা, ডান হাতে সিধের পুটুলি, পরনে হেঁটো ধুতি আর পায়ে খড়ম। দেখলেই মানুষের ভক্তি শ্রদ্ধা হওয়ার কথা হয়। নন্দলালকে দেখলেই লোকে একটু তটস্থ হয়ে পড়ে। নন্দলাল দু পা এগিয়ে জিজ্ঞেস করলেন, ওহে বাপু, মুখখানা বড্ড চেনা চেনা ঠেকছে যে। অন্য কেউ হলে তাড়াতাড়ি উঠে হাত জোর করে বলতো, পেন্নাম হুই ঠাকুর মশাই, কিংবা পাতহ পেনাম বাবা ঠাকুর, বা যা হোক ওরকম কিছু একটা। এই লোকটা সেই ধার দিয়েই গেল না। দুখানা জলজলে চোখে একবার তাচ্ছিল্যের দৃষ্টিক্ষেপ করে বলল, চেনা চেনা ঠেকলেই যে চিনতে হবে তেমন কোনো কথা আছে? লোকটা যে ঠ্যাটা এবং তিরিক্ষে তা বুঝে নন্দলাল একটু দমে গেলেন। চেহারাখানা দেখে সন্ডাগুন্ডা বলেই মনে হয়। ডাকাত বা খুন খারাপির আসামি হওয়াও বিচিত্র নয়। কথা হলো, রাঘব চৌধুরীর বাড়ি এসে জুটলই বা কী করে? আর এক কথা, লোকটাকে তিনি কোথাও দেখেছেন, কিন্তু কোথায় তা ঠিক মনে পড়ছে না। রাঘব চৌধুরী বড়লোক হলে কি হয়, ভারী খামখেয়ালি মানুষ। পাট আর গুঞ্চটের পৈতৃক কারবারে লাখো লাখো টাকার কামান বটে, কিন্তু লোকটার বাস্তব বুদ্ধির একটু অভাব আছে। নইলে এই বাড়িতে যেসব লোক এসে জোটে, দূরদর্শী হলে কদাচ তাদের আশ্রয় দিতেন না। পালোয়ান হাবু দাসের কথাই ধরা যাক, এক সময় নাকি কুস্তি টুস্তি করত। রাঘববাবুর কাছে একদিন এসে ধরে পড়ল, হুজুর, গতরখানা তো দেখেছেন, এই দেহের খোরাকটা একটু বেশি, কিন্তু দিনকাল যা পড়েছে তাতে দুবেলা ভরপেট জোটানোই মুশকিল। যদি একটু আশ্রয় দেন তাহলে যা করতে বলবেন করব। রাঘববাবু বললেন, আহা, কুস্তিগীর তো একজন আমিও খুঁজছি, তা ভালোই হলো। আমার ছেলেপুলেগুলোকে শেখাও, আমিও মাঝে মধ্যে একটু একটু তালিম নেবক্ষণ। তা হাবুদাস থেকে গেল। তার জন্য একটা আঁকড়াও তৈরি করে দিলেন রাঘববাবু। তার 3 ছেলে প্রথম প্রথম উৎসাহের চোটে কুস্তি শিখতে লেগে পড়ল, কিন্তু দিন 2 বাদেই গায়ের ব্যথায় 3 জনকে শয্যা নিতে হলো। রাঘববাবুর গিন্নি বললেন, ওদের হলো নরম শরীর, দুধ ননি খেয়ে মানুষ, ওদের কি ওসব আসুরিক কাণ্ড সহ্য হয়? কবে কোনটার ঘাড় মটকে যায়, হাত পা ভাঙে, দরকার নেই বাবা, কুস্তি শিখে বাছারা আমার ননির পুতুল হয়েই থাকুক। তাই হলো। রাঘববাবু একদিন কি দুদিন ল্যাঙট এঁটে নেমেছিলেন বটে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। কয়েকদিন বাদেই হাবুর আঁকড়া ফাঁকা হয়ে গেল। তা হাবু এখন একা একাই মুগুর ভাসত, ডন বৈঠক করত, কিন্তু কিছুদিন পরে তারও উৎসাহে ভাঁটা পড়ে গেল। এখন হাবুদাসের মাত্র 2টো কর্ম, খাওয়া আর ঘুমোনো। এই বিরাট চেহারা হয়েছে, মস্ত ভুঁড়ি, শরীরে চর্বি থলথল করছে, দিনরাত ঘুমোলে আর রাশি রাশি খেলে যা হয়। কুস্তি দূরস্থান, এখন 10 পা হাঁটতেও তার হাঁপ ধরে। ওই যে কালোয়াদ গুণের ছাত্রা, মস্ত নাতি গাইয়ে, কিন্তু গাগঞ্জে সমজদার না পেয়ে একদিন সভাগায়ক হবে বলে রাঘববাবুর কাছে এসে হাজির। রাঘববাবু সব শুনে তটস্থ হয়ে বললেন, আগে আমি তো রাজা জমিদার নই, আমার সভা টভাও নেই, কাজেই সভাগায়ক রাখার কথাই ওঠে না। আমি নিকস্বী ব্যবসাদার। গুণেন ভারী মুচড়ে পড়ে বলল, তবে যে সবাই বলছিল আপনার কাছে এলেই নাকি একটা হিল্লে হবে। রাঘববাবু কাঁচুমিচু হয়ে বলল, আগে কালোয়াতি গানও আমি বুঝি না, বড়জোর কীর্তন বা শ্যামাসঙ্গীত অবধি আমার দৌড়, তবে গুণী মানুষের কদর আমি বুঝি। এসে যখন পড়েছেন তখন তো আর ফেলতে পারি না। তা গুণেন থেকে গেল। প্রথম ভোর রাতে উঠে খুব রেওয়াজ করত। সেই আওয়াজে গঞ্জের যত কুকুর এসে রাঘববাবুর সদরে জুটে সে কি ঘেউ ঘেউ। তার মানে এ নয় যে গুণেন কিছু খারাপ গাইত, কিন্তু এলাকায় কুকুরগুলোই বজ্জাত বেরসিক। বিরক্ত হয়ে গুণেন রেওয়াজ প্রায় ছেড়েই দিল। এখন তাস পাশা খেলে সময় কাটায়, মাঝে মধ্যে একটু একটু গুনগুন করে।
ওই যে লম্বা সুরঙ্গের সুটকো চেহারার ভূতনাথ হালদার, সে নাকি একজন ভূত বিশারদ। যত বুজরুক সব এসে ওই রাঘবের ঘাড়ে ভর করে। ভূতনাথ নাকি ভূতবিদ্যা গুলে খেয়েছে, তার চারিদিকে সর্বদাই ভূতের ভিড়। বছরটাক আগে এসে সেও জুটে গেল এই বাড়িতে। রাঘবকে বলল, বাবুমশাই, ভূত বড় তেঁদুর জিনিস, এমনিতে টেরটি পাবেন না, কিন্তু ধরুন চিতল মাছের পেটি দিয়ে পরিপাটি ভাত খাবেন বলে মনস্থ করলেন, একটা দুষ্টু ভূত এসে এক খাবলা নুন দিয়ে গেল ঝোলে। রাঘব সাই দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয়। তারপর ধরুন শুভ কাজে বেরোচ্ছেন, দুর্গা দুর্গা বলে বেরোতে পা বাড়িয়েছেন, একটা বদমাস ভূত টক করে খুঁটির খুঁটটা দিয়ে পায়ে জড়িয়ে দড়াম করে পড়লেন, আর কি, ভূতের কাজ বলে টেরটিও পেলেন না। রাঘব সহস্রায় বললেন, ঠিক বলেছেন তো, গত বছর আমার তো একবার এরম হয়েছিল। শুধু কি তাই বাবুমশাই, ধরুন আপনার শুদ্ধাচারী বিধবা শাশুড়ি একাদশীর পরদিন 4টে ভাত পাথরের থালায় বেড়ে নিয়ে খেতে বসেছেন, একটা শয়তান ভূত টুক করে একখানা মাছের কাঁটা তার পাতে ফেলে দিল। কি সর্বনাশ বলুন। পঞ্চাবিশেষ এই বাড়িতে 150 বছর আগে কাজ করত। এই নবকৃষ্ণেরই উদ্ধর্তন ষষ্ঠ পুরুষ। আন্নাকালী দেববা ছিলেন আমার ঠাকুরদার বিধবা পিসি। আনাচে কানাচে থাকেন, সারা বাড়িতে ঘুরঘুর করেন। নবকৃষ্ণ বলল, এরা তো আছেনই, তাছাড়া পালে পার্বণে আরও অনেকে এসে জুটে যান। তাই বলে বলছিলাম, ওঝা বদ্যি বসান দিলে এরা কুপিত হয়ে যদি তফাৎ যান, তাহলে কি বাড়ির মঙ্গল হবে? ভূতনাথ ভারী ফ্যাকাশে হয়ে গিয়ে বলল, ওরে বাবা, তারা কি দেখাও দেন নাকি গো নবুদা? তা দেবেন না কেন, নিত্যই দেখছি। একটু আগেই তো গোয়ালে সাঁজাল দিতে গিয়ে পীতাম্বর মশাইকে দেখলুম কেলে গরুটার গলায় হাত বুলিয়ে আদর করছেন। ভূতনাথ কাঁপা কাঁপা গলায় বলল, বাপ রে, এই বাড়িতে তো তাহলে ভূতের মোচ্ছব। নবকৃষ্ণ বলল, উহু, ভূত বললে এদের ভারী অপমান হয়। ছেদভূত তো নন, দেয়ালা করতেও আসেন না, বাড়ির মঙ্গলের কথা চিন্তা করেই চারিদিকে নজর রাখেন আর কি। শুনে ভূতনাথ ভিড়মি খায় আর কি। মাথায় জল টল দিয়ে তাকে সুস্থ করার পর রাঘববাবু বললেন, তোমার ভয় নেই হে, আমার বাড়িতে যারা আছেন তারা সবাই নিপাট ভালো লোক। শুধু ওই আন্না ঠাকুমাই যা একটু খান্ডার, তাকে না ঘাটালেই হলো। যা রে নবু, ওকে ব্যারাক বাড়ির পূর্ব দিকের ঘরখানায় বন্দোবস্ত করে দে। তা ভূতনাথ রয়ে গেল। এইভাবেই একজন এসে ঘরে ঢুকে পড়ে বাড়িতে। ঢুকে পড়ে এ বাড়িতে, তারপর আর নড়তে চায় না। বৈজ্ঞানিক হলধর হালদার একসময় কালিকাপুর স্কুলে বিজ্ঞানের মাস্টার ছিলেন। মাথা পাগলা মানুষ, স্কুল কামাই করে বাড়িতে বসে নানা রকম উদ্ভট বৈজ্ঞানিক গবেষণা করতেন। শেষে স্কুলের কর্তৃপক্ষ বিরক্ত হয়ে তাকে চাকরি থেকে ছাড়িয়েই দিল। বিপাকে পড়ে তিনিও এসে একদিন জুটে গেলেন রাঘবের বাড়িতে। এদের জন্যই বাড়ির লাগোয়া একটা ব্যারাক বাড়ি করে রেখেছেন রাঘববাবু। কম করেও 25-30 খানা ঘরে নানা রকম লোক থাকে, বেশিরভাগই নিষ্কর্মা। কারো নানা বাইবাতিক, কেউ ভণ্ডুল কর্মা, অর্থাৎ বৃথা কাজে সময় কাটান। রাঘববাবুর এই যে অজ্ঞাত কুলশীল উটকো লোকেদের আশ্রয় দেওয়া, এটা বাড়ির লোকেরা মোটেই ভালো চোখে দেখে না। কিন্তু তাকে বলে বিশেষ লাভ হয় না, বড়ই দয়ার শরীর, লোকে যা বলে তাই বিশ্বাস করে বসেন। কিছুদিন আগে পিছনের বাগানে আগাছার জঙ্গলে একজন লোককে পড়ে থাকতে দেখে বাগানের মালি চেঁচামেচি শুরু করে। লোকটাকে তুলে এনে মুখে চোখে জল থাবড়ানোর পর সে জ্ঞান ফিরে পেয়ে যা বলল তা আষাঢ়ে গল্প। সে নাকি এই পৃথিবীর লোক নয়, অনেক দূরে অন্য এক নীহারিকায় এক গ্রহে তার বাস। মহাকাশযানে তারা ভুল পথে এদিকে এসে পড়ে। তার সঙ্গীরা নাকি ষড়যন্ত্র করে তাকে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। গ্রহান্তরের লোকেরা বাংলা ভাষা জানার কথা নয়, পরনে ধুতি আর জামা থাকারও কথা নয়। ভেতো বাঙালির মতো চেহারাই বা তার হবে কেন? কেউ তার কথা বিশ্বাস করল না বটে, কিন্তু রাঘববাবু খুঁতখুত করতে লাগলেন। আহা, হতেও তো পারে, দুনিয়ায় কত কিনাই ঘটে, কেষ্টর জীব ফেলতে তো পারি না। তা সেই গুলবাজ গোলাপ্রায় দিব্যি বহাল তবিয়তে ব্যারাক বাড়িতে গদিয়ান হয়ে বসেছে। কিন্তু এই নতুন অভদ্র লোকটা নন্দলালকে খুব ভাবিয়ে তুলল। তিনি ব্যাপারটা খতিয়ে দেখতে ভিতর বাড়িতে গিয়ে নবকৃষ্ণের ঘরে হাজির হলেন। নবকৃষ্ণ এই বাড়ির ম্যানেজার, এই বাড়ির সব কিছু দেখভাল করার ভার তার উপর। 10-12 জন চাকর আর গুটি 8-10 ঝি তারই অধীনে দিনরাত খাটে। বছর 40 বয়সের নবকৃষ্ণকে বিবেচক মানুষ বলেই মনে হয় নন্দলালের। নন্দলালকে দেখে নবকৃষ্ণ সশব্যস্তে উঠে বললেন, ঠাকুরমশাই যে, পেন্নাম হই। ওহে নবকৃষ্ণ, আমি তো পরিস্থিতি ভালো বুঝছি না। ওই ডাকাতের মতো চেহারার লোকটার কোথা থেকে উদয় হলো বলো দেখি।
ও তো খুনিয়া লোক, এইসব লোককে কি বাড়িতে ঠাঁই দিতে আছে? এ তো বিছানায় কেউটে সাপ নিয়ে ঘুমোনো। নবকৃষ্ণ ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, কর্তা কি কারো বুদ্ধি বা পরামর্শ নেন? বলে বলে তো মুখ পচে গেল মশাই। গতকাল সন্ধেবেলায় ওই ঘটোৎকচটি এসে উদয় হলেন। গুলবাজের মতো চেহারা, ভাঁটার মতো চোখ, কথা কয় না, গর্জন করে বুঝে ওঠা মুশকিল। মস্ত নাকি লেঠেল, হাতে দুখানা তেল চুকচুকে লাঠিও ছিল। তা আমি বললুম, কর্তামশাই আমাদের কি লেঠেলের অভাব? কাহার পাড়ায় 100 লেঠেল মজুদ, এক ডাকে এসে হাজির হবে। কর্তামশাই খুঁতখুত করতে লাগলেন, ওরে হাতের কাছে একজন লেঠেল থাকাও ভালো। এই লোকটাকে দেখে গুণী মানুষই তো মনে হচ্ছে। একে রাখলে বাড়ির ছেলেপিলেগুলোরও একটু লাঠি খেলা টেলা শিখতে পারে, আমাদেরও একটু বল ভরসা হয়। আমি আর বেশি কিছু বলতে ভরসা পেলুম না। লোকটা মানুষ খেকো চোখে এমনভাবে আমার দিকে চাইছিল যে গলাটা শুকিয়ে গিয়েছিল বড্ড। একটা দীর্ঘনিশ্বাস ফেলে নন্দলাল বললেন, কর্তাবাবু আর যেগুলো জুটিয়েছেন সেগুলো অকাল কুষ্মাণ্ড বটে, কিন্তু ভয়ঙ্কর নয়। কিন্তু এটি তো সুবিধার লোক বলে মনে হচ্ছে না হে। যেমন চেহারা তেমনই ব্যবহার। একটু নজর রাখিস বাবা, যন্ত্রটিকে কোথায় যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। নাম টাম কিছু বলেছে? যে আজ্ঞে, কদম দাস, চক হরিপুরে বাড়ি। নামটা চেনা ঠেকল না নন্দলালের। চক হরিপুর কোথায় তাও জানেন না, তবে এইসব পাজি লোকের মুখের কথায় বিশ্বাস কি? দুর্গা দুর্গতি না আসেনি বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নন্দলাল খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এলেন। সামনে দিয়ে যেতে কেমন যেন সাহস হলো না। খিড়কির দিকে পুকুর, পাড়ে দাঁড়িয়ে দাঁতন করছিল গোলাপরায়। তাকে দেখে বিগলিত হাসি হেসে বলল, ঠাকুরমশাই যে, তা পুজো সেরে এলেন বুঝি? নন্দলাল রোষকষায়িত লোচনে গুলবাসটার দিকে চেয়ে বললেন, গোলাপরায় হাসতে হাসতে বলল, ও আমাদের মকরধ্বজ গ্রহে যদি একবার যেতেন ঠাকুরমশাই, তাহলে আপনার পুজো পাঠের খুব সুবিধা হয়ে যেত। নন্দলাল গম্ভীর গলায় বললেন, কীরকম? আরে মকরধ্বজের কাছেই তো ইন্দ্রলোক কিনা। আমরা তো মাঝে মধ্যেই দেখতে পাই, সাঁ করে একটা পুষ্পকরথ বেরিয়ে গেল, কিংবা বাই করে নারদের ঢেঁকি চলে গেল। নিশুত রাতে কান পাতলে তো ইন্দ্রের সভার নাচ গানের শব্দও পাওয়া যায়। নুপুরের শব্দ, তবলার বোল, সুরেলা গলার গান, এমন কি বলবো মশাই, কতদিন ইন্দ্রলোক থেকে ফেরা তরকারি আর ফলের খোসা আমাদের উঠোনে এসে পড়েছে। নন্দলাল কটমট করে তাকিয়ে গোলাপরায়কে ভস্ম করে দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করলেন বটে। তবে আর বলছি কি মশাই, তারপর ধরুন পুজো পার্বণে আপনারা মাটির মূর্তি গড়ে পুজো টুজো করেন, সেদিক দিয়ে আমাদের ভারী সুবিধে। মূর্তি টুর্তির বালাই নেই, যার পুজো হয় তিনি টুক করে নেমে এসে পুজো নিয়ে চলে যান। গণেশ বাবাকে ডাকলেন তো উনি ধেড়ে ইঁদুরটাকে নিয়ে হেলতে দুলতে এসে হাজির। দিব্যি সুর দিয়ে চাল কলা সাপটে খেয়ে ঢেকুর তুলে উঠে পড়লেন। আমি একবার গণেশ বাবার ইঁদুরের লেজ ধরে টেনেছিলাম বলে ইঁদুরটা এমন কামড় দিল, এই দেখুন ডান হাতে এখনও সেই কামড়ের দাগ। তারপর ধরুন মা সরস্বতী দিব্যি বিনা বাজাতে বাজাতে হাঁসের পিঠে চড়ে নেমে এলেন। পুজো নেওয়ার ফাঁকে ফাঁকে ছোট ছোট ছেলেমেয়েদের ইংরেজি বাংলা অঙ্ক কখনো সখনো দেখিয়ে দেয়। তবে আমাদের আসল সমস্যা হয় দুর্গাপুজোর সময়। ছেলে মেয়ে সিংহ সাপ অসুর নিয়ে মা যখন নামেন তখন একেবারে গলদঘর্ম অবস্থা। তার উপর সিংহটা গাঁক গাঁক করে ডাক ছেড়ে এর ঘাড়ে ওর ঘাড়ে লাফিয়ে পড়তে চায়, অসুরটা ফাঁক বুঝে পালানোর চেষ্টা করে, সাপটা তেড়ে ফুড়ে কাকে কামড়ায় তার ঠিক নেই। তার উপর হাঁস পেঁচা ইঁদুর ময়ূর সকলে মিলে একটা ঝটাপটি অবস্থা। মা দুর্গার 10টা হাত কেন, তা আমাদের মকরধ্বজে গ্রহে গেলে বুঝবেন ঠাকুরমশাই। মনে হবে 10টা হাতেও কুলোচ্ছে না। গোলমালে চণ্ডীমণ্ডপ ভেঙে পড়ে আর কি। 4-3 আমাদের নাওয়া খাওয়া ভুলে সামাল দিতে হয়। গুরুগম্ভীর মুখ করে নন্দলাল বললেন, তাহলে তো তোমাদের গ্রহেই যেতে হয় হে। একগাল হেসে হাত জোর করে গোপাল রায় বলল, যে আগে বেড়াতে বেড়াতে চলে আসুন একবার, বেশি দূরও নয়, মাত্র 2.5 লক্ষ লাইট ইয়ার, সুবিধা হবে আপনার। মকরধ্বজে আবার অমাবস্যা পূর্ণিমে নেই বলে আরও সুবিধা। কেন হে বাপু, সেখানে অমাবস্যা পূর্ণিমে নেই কেন? গোলাপ চোখ গোল করে অবাক হয়ে বলল, অমাবস্যা পূর্ণিমে হওয়ার কি জো আছে মশাই? আমাদের আকাশে
একুনে 21খানা চাঁদ, তা ধরুন কম করেও রোজ রাতে 10 থেকে 12খানা চাঁদ থাকে আমার মাথার উপর। আমাবস্যাটা হবে কি করে বলুন? জ্যোৎস্নার ঠেলায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। দিনে রাতে তফাৎ করাই মুশকিল। আমার মেজো মামার কথাই ধরুন, ভুলো মনের মানুষ, রাত 1:30টার দুপুর মনে করে পুকুরে নিয়ে এসে পাতপিড়ি করে বসে হাঁক দিলেন, কই গো, ভাত বেড়ে আনো। মামি তখন ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে এসে বললেন, মরণ, মিনসের ভীমরতি হলো নাকি? বলে নড়া ধরে তুলে টানতে টানতে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। নন্দলাল হাল ছেড়ে দিয়ে হতাশভাবে মাথা নেড়ে বললেন, না হে বাপু, তোমার সঙ্গে এঁটে ওঠাই মুশকিল। গল্প উপন্যাস লিখলে তো শরৎবাবুর মতো নাম করতে পারতে হে, এমন প্রতিভা নষ্ট করছো। হঠাৎ গোলাপ রায় চোর চোখে চারিদিকে একটু দেখে নিয়ে গলাটা খাটো করে বলল, একখানা কথা ছিল ঠাকুরমশাই। বলে ফেলো। সকাল থেকেই বড্ড আপনার কথাই মনে হচ্ছে। ভাবছিলাম ঠাকুরমশাইয়ের মতো এমন বিজ্ঞ বিচক্ষণ লোক এই অজপাড়া গায়ে আর কেহ আছে? কপালের ফেরে পড়ে আছেন বই তো নয়, শহরগঞ্জে গিয়ে পড়লে আপনার সত্যিকারের কদর হতো। সে না হয় বুঝলাম, কিন্তু কথাটা কি? একটু গুচ্ছ কথা মশাই, পাঁচকান করবেন না। সে নেই, পাঁচকান করার আমার স্বভাব নয়। গলাটা আরও খাটো করে গোলাপ রায় বলল, তা বলছিলাম কি, কর্তাবাবু যে একজন সাংঘাতিক গুন্ডাকে ভাড়া করে এনেছেন সে খবর রাখেন কি? 7 ফুটের কাছাকাছি লম্বা, আর এই আলিশান তাগড়াই চেহারা। কপাল খারাপ বলে ভাগ্যের দোষে না হয় এসেই পড়েছি মশাই। তা বলে গুন্ডা দিয়ে পেটাই করা কি ভালো? শত হলেও অতিথি নারায়ণ বলে কথা। ভালোই ভালোই বললে কি তল্পিতল্পা গুটিয়ে বিদায় হতুম না? নন্দলাল গম্ভীর হয়ে বললেন, গুন্ডাটা তোমাকে কিছু বলেছে বুঝি? মাথা নেড়ে গোলাপলাই বলল, আগে না, বলা কওয়ার লোকও নয়। এ হলো কাজের লোক, শুধু দুখানা চোখ দিয়ে এফোড় ওফোড় করে দিচ্ছে। সে কি রক্ত জল করা চাউনি মশাই। পাঁচু বলছিল কর্তাবাবু নাকি মেলা খরচাপাতি করে গুন্ডাটাকে ভাড়া করে এনেছেন। শুনে তো কাল রাতে মুখে ভাতই রুচল না। সোনামুগের ডাল আর বেগুন ভাজা ছিল মশাই, সবই প্রায় ফেলে উঠে পড়ল। গুন্ডাটা আমার মুখোমুখি বসে মাঝে মাঝে এমন তাকাচ্ছিল যে পেট ভরে খেতে সাহসী হলো না। তাই বলছিলাম ঠাকুরমশাই, গুন্ডাটা কি আমার জন্যই আনা করালেন কর্তাবাবু? নন্দলাল গম্ভীর হয়ে বললেন, কিছুই বলা যায় না হে, দিনকাল যা পড়েছে। বড় ভয়ের কথা হলো মশাই। মকরধ্বজের গাড়িও তো এসে পড়ার কথা ছিল, তা সেও এলো না। বেঘরে প্রাণটা গেলে বাড়ির লোক যে খবরটাও পাবে না। শ্রাদ্ধ শান্তিরই বা কী ব্যবস্থা হবে কে জানে। হুইল টুইলও করে রাখিনি মশাই, তারপর ধরুন অপঘাতে মৃত্যু। এখানে তো এমন কেউ নেই যে গরজ করে গিয়ে গয়া পিণ্ডটা দিয়ে আসবে। একটু ভেবে নন্দলাল বললেন, অত আগ বাড়িয়ে ভাবা কেন হে? মারলে থানা পুলিশ হবে, একটু একটু কিল চটচাপড় বা রদ্দা টদ্দা দিতে পারে বড়জোর। তা ওসব তেমন গায়ে না মাখলেই হলো। একটু নজর রেখে চলো, আমি দেখছি। ভরসা দিলেন ঠাকুরমশাই। দিচ্ছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই, আপনি বল ভরসা, বলে গোলাপ রায় নন্দলালের পায়ে ধুলো নিয়ে ফেলল। চিন্তিত মুখে নন্দলাল পুকুর ধারের রাস্তাটা ধরে এগোচ্ছেন। হঠাৎ পিপুল গাছের আড়াল থেকে রোগামতো দাড়ি গোফওয়ালা লম্বা চুলের একজন লোক বেরিয়ে এসে পথ জুড়ে দাঁড়ালো। ঠাকুরমশাই যে! লোকটাকে দেখে নন্দলাল বিশেষ খুশি হলেন না। লোকটা ঘোর নাস্তিক, বৈজ্ঞানিক হলধর হালদার। নন্দলাল কঠিন গলায় বললেন, তোমার আবার কি চাই? হলধর চাপা গলায় বলল, ওই গুলবাসটা কি বলছিল বলুন তো আপনাকে? ওর একটা কথাও বিশ্বাস করবেন না। বেটা নাকি গ্রহান্তরের মানুষ, ওদের বিজ্ঞান নাকি 50,000 বছর এগিয়ে আছে। বলেনি আপনাকে? তা বলেছে বটে, বিশ্বাস করেছেন নাকি ওর কথা? দেখো বাপু, আমি পূজা আর্চা নিয়ে থাকি, বিজ্ঞান টিজ্ঞানের আমি কী বা বুঝি। তবে যাই বলো, গুল মারলেও লোকটা তোমার মতো নাস্তিক নয়, ঠাকুর দেবতাকে মানিগণ্যি করে, ধর্মে মতি আছে। খুব চিনেছেন তাহলে? ধর্মে মতি না হাতি? ও আসলে একটা স্পাই। নন্দলাল অবাক হয়ে বললেন, বলো কি হে? এই অজপাড়া গায়ে স্পাই ঘোরাঘুরি করবে কেন? এখানে সুলুক সন্ধান করার মতো আছেটাই বা কি? হলধর বিরস মুখে বলল, আছে মশাই আছে, আর সেইটাই তো দুশ্চিন্তার কারণ। আমার অমন আবিষ্কারটা যদি শত্রুপক্ষের হাতে চলে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। 15 বছরের সাধনা, এ দেখছি তীরে এসে তৈরি ডোবার আয়োজন। নন্দলাল নাসিককে বললেন, তা কি এমন হাতি ঘোড়া আবিষ্কার করলে হে? শুনতে তো পাই সারাদিন ঘর বন্ধ করে
শিশি বোতল কৌটো বাউটো নিয়ে কী সব খুটুরমুটুর করো। তার শিশি বোতল থেকে কি ব্রহ্মদৈত্যী বেরোলো নাকি? হলধর ভুরু কুচকে নন্দলালের দিকে বলল, ও বৃদ্ধে বোঝার মতো ক্ষমতা আপনার ঘটে নাই। স্পাই কি এই ধ্যারে গোবিন্দপুরে এমনি আসে মশাই? কাঁঠাল পাকলেই ভোমা মাছি এসে জোটে, দেখেননি? এও হচ্ছে সেই ব্যাপার। নন্দলাল মাথা নেড়ে ভালো মানুষের মতো বললেন, শুনেছি বটে 1 যোজন দূরে গরু মরলেও নাকি গৃহিণীর ঝুঁটি নড়ে। তা তোমার থলি থেকেও কি ম্যাও বেরোলো? রোষকষায়িত লোচনে নন্দলালের দিকে চেয়ে হলধর বললে, শুনতে চান? শুনলে মুখের হাসি কিন্তু শুকিয়ে যাবে। এসব তো ঠাট্টা মশকরার জিনিস নয়। অংবং দুটো মন্তর বলে দুটো ফুল ফেলে দিয়ে চালকলা আর দক্ষিণে আদায়ের ফাঁকিবাজির কারবারও নয়। বিজ্ঞান হলো সাধনা আর হাড় ভাঙা খাটুনি। নন্দলাল মিষ্টি করে হেসে বললেন, খাটুনির কথা বলছো বাপু? তা আমাদের ওই ন্যালা পাগলাকে দেখো না, সারাদিন কি খাটুনি না খাটছে। এই সারা গায়ে হরিবোল হরিবোল বলে দৌড়ে বেড়ালো, ওই তাল গাছে উঠে গেল, ওই কাকবকের সঙ্গে ঝগড়া করতে গেল, এই ছেলেপুলোদের তাড়া করলো, এই আকাশে ঢিল ছুটতে লাগলো, এই ফাঁকা মাঠে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলল, তারও কি খাটুনির শেষ আছে? আপনার তাহলে ধারণা যে আমি পাগল। তবে জেনে রাখুন, আর্কিমিডিস গ্যালিলিওকেও লোকে পাগল বলেই মনে করেছিল একদিন। প্রতিভা আর পাগলামির তফাৎ বুঝতে এলেম চাই, বুঝলেন মশাই? এই আপনাদের মতো লোকেরা অন্ধবিশ্বাস আর কুসংস্কারে দেশটাকে ডুবিয়ে দিচ্ছেন বলেই এই দেশের বিজ্ঞানী উন্নতি হলো না। নন্দলাল চটলেন না, মোলায়েম গলাতেই বললেন, ওরে বাবা, আমাদের ন্যালা পাগলাও কি যে সে লোক নাকি? তাকেও তো অনেক ছদ্মবেশী সাধক অনেকে শিবের অবতার বলে মনে করে। খামোকা চটে যাও কেন বলো তো? ইতিবৃত্তান্তটা একটু খুলে বলো দেখি শুনি। হলধর একটা শ্বাস ফেলে বলল, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আমি তাদের পছন্দ করি না বটে, কিন্তু আপনাকে আমার একজন বিচক্ষণ মানুষ বলেই মনে হয়েছিল। লোকে বলে আপনি নাকি বেশ বুদ্ধিমান লোক। বিপদে পড়লে লোকে আপনার কাছে বুদ্ধি পরামর্শ নিতে আসে। তা বাপু, তোমার কি বিপদ যাচ্ছে? হলধর অবাক হয়ে বলল, তবে আর বলছি কি, বিপদ বলে বিপদ?